দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন বাংলাদেশ লাইভে। আপনাদের সাথে রয়েছে রাশেদ ইমাম। দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজের 147 বছর পূর্তির অনুষ্ঠান শুরু হচ্ছে আজ থেকে। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, এই আয়োজনটি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে, কি ধরনের আয়োজন রয়েছে? ধন্যবাদ রাশেদ। আমরা আছি দেশ সেরা কলেজ রাজশাহী কলেজে, যেটি আজকে 147তম বছর করছে। যেটি বলে রাখতে চাই সেটি হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে র্যাঙ্কিং, সেখানে কিন্তু পরপর 3বার এই কলেজটি প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। সেই কলেজের আজকে 147তম বার্ষিকী। এখানে প্রতিষ্ঠাবার্ষিকীর যে আয়োজন সেটি চলছে। রাজশাহী কলেজের অধ্যক্ষ আমরা যদি দেখি একটু মঞ্চে, এখানে কেক কাটার আয়োজন আছে, সেই সঙ্গে এখানে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, কিছুক্ষণ পরেই সেটি বের হবে। এছাড়া এই যে অনুষ্ঠানটি আজকে দিনব্যাপী চলবে, সেখানে রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি মেয়র AHM খায়রুজ্জামান লিটন, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই এখানে জমায়েত হতে শুরু করেছেন। মূলত যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে 12টায় র্যালির মাধ্যমে, কেক কাটার মাধ্যমে। তো আমরা সেটি আছে। এর পাশাপাশি রাজশাহী কলেজ গত 3 বছর ধরে যে প্রথম স্থান অর্জন করেছে, দেশ সেরার এই কলেজটি 147তম বছর পূর্তি উদযাপন করছে। আমরা একটু কলেজ যিনি শিক্ষক আছেন, সিনিয়র শিক্ষক আনিসুজ্জামান মানিক, তার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি তো এই কলেজের সিনিয়র শিক্ষক, দীর্ঘদিন পর রাজশাহী কলেজ পরপর 3বার দেশ সেরা কলেজ হওয়ার গৌরব অর্জন করেছে। আগামীতে আপনাদের এই কলেজের প্রত্যাশাটা কি? ধন্যবাদ। আসলে এটা আজ মিডিয়ার কল্যাণে আপনারা সকলেই জেনে গেছেন যে রাজশাহী কলেজ পরপর 3বার মিনিস্ট্রিতে র্যাঙ্কিংয়ে এবং জাতীয় ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে যে কলেজের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে আন্তঃসম্পর্কটা, এই সম্পর্কটা আমরা রাখার চেষ্টা করি এবং তাদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। ছাত্রদের সাথে, আমাদের ছাত্রছাত্রীদের সাথে প্রতিনিয়ত আমাদের যে সুসম্পর্কটি, সেই সম্পর্কটি আমরা মেনটেন করে চলি। এবং আরেকটি কাজ আমরা করি সেটি হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক যেগুলো কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলিকে আমরা বলি, সেই কাজগুলোকে বিশ্বের সাথে, গ্লোবালাইজেশনের যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন সে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেই কাজটি আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি। আরেকটি বিষয় একটু জানতে চাই, দেশের এই কলেজটিতে কতটি বিভাগ আছে, কি কি সাবজেক্ট পড়ানো হচ্ছে? এই যে 147 বছর পেরিয়ে আজকে দেশ সেরা কলেজ হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী কলেজ, এই নিয়ে আপনার অনুভূতিটি কি? অবশ্যই অনুভূতিটি সুখকর। 24টি বিভাগে আমরা এখানে অনার্স আছে এবং 23টি ডিপার্টমেন্টে এখানে মাস্টার্স খোলা আছে। আমরা সকলেই জানি যে ব্রিটিশ পিরিয়ডে আমরা যখন বিশেষ করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে চাইতাম, বিশেষত মুসলমানরা যখন শিক্ষা থেকে অনেক দূরে ছিল, বঞ্চিত ছিল এবং ইংরেজি শিক্ষাটাকে তারা মনে করতো বেদাত শিক্ষা, সেরকম একটা সময় কিন্তু 1873 সালে এই রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত। এবং রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরই সাবকন্টিনেন্ট, ভারতীয় সাবকন্টিনেন্ট প্লাস এই যে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধিতে রাজশাহী কলেজ তার অবদান কিন্তু রেখে যাচ্ছে। এবং বিশেষ করে স্বাধীনতার পর থেকে রাজশাহী কলেজ এখন পর্যন্ত তার স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন, যেহেতু 147 বছর পূর্তি উৎসব আজকে আপনারা করছেন, কি কি কর্মসূচি থাকছে আপনি যদি একটু দর্শকদের জন্য বলেন? আমাদের এইখানে আমরা কেক কেটে উদ্বোধন করব। আমাদের এটা উদ্বোধনী অনুষ্ঠান হবে, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হবে। এখানে আমাদের রাজশাহীর সম্মানিত মাননীয় মেয়র, সফল মেয়র খায়রুজ্জামান লিটন মহোদয় উপস্থিত হতে চেয়েছেন, উনি আসবেন। তারপরে আমরা এটা উদ্বোধন করি, আমরা একটি র্যালি করে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা ক্যাম্পাসের বাইরে যাব না, ক্যাম্পাসের মাধ্যমে ভিতরেই র্যালিটি করে আমরা এখানে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করব এবং সবাইকে আমরা মিষ্টিমুখ করাবো। শুভ জন্মদিন রাজশাহী কলেজ। ধন্যবাদ আপনাকেও। রাশেদ, আপনি শুনছিলেন যে আজকে রাজশাহী কলেজ তার 147তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যেটি হচ্ছে যে দেশ সেরা কলেজ তো আছেই, পাশাপাশি আজকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেহেতু এই যে অনুষ্ঠানটি সেটি কিন্তু একটু সংক্ষিপ্ত করা হয়েছে। এখানকার আয়োজকরা যেটি বলছেন যে সেটি হলো যে আগামীতে যে 150 বছর পূর্তি হবে সেটি আরও জাঁকজমকপূর্ণ তারা করতে চান। তবে এখন পর্যন্ত যেটি সেটি হলো যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনেক উৎসবমুখর পরিবেশে এই যে অনুষ্ঠানস্থলে এসেছেন, দিনব্যাপী আজকে স্মৃতিচারণ করবেন। আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই, দেশের এই কলেজের কিন্তু শিক্ষার্থী ছিলেন বিচারপতি হাবিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম AHM কামরুজ্জামান কিন্তু এই কলেজেরই শিক্ষার্থী ছিলেন। এছাড়া প্রতি বছরই কিন্তু রাজশাহী কলেজ তাদের যে র্যাঙ্কিংটি আছে সেটি কিন্তু দিন দিন তারা আরও উন্নত করছেন। কিছুক্ষণ আগে আমরা যখন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে
এই যে শুধুমাত্র শিক্ষা এবং র্যাঙ্কিংয়ে প্রথম হওয়া নয়, গুণগত এবং মানসম্মত শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে রাজশাহী কলেজ দীর্ঘদিন ধরে এগিয়ে যাচ্ছে। সেই কাজটি তারা আগামীতে করতে চান। তো রাজশাহী কলেজের যে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সেটি চলতেই থাকবে। আমরা হয়তো অন্য কোনো সংবাদে আবারও এই খবরটি জানানোর চেষ্টা করব রাজশাহী কলেজ তাদের কি কর্মসূচি পালন করছে। রাশেদ, এই ছিল রাজশাহী থেকে রাজশাহী কলেজের 147তম উৎসব পালনের খবর আমার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী কাজী শাহেদ সংযুক্ত হয়েছিলেন রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে, জানাচ্ছিলেন সেই কলেজটির 147 বছর পূর্তি উৎসব সম্পর্কে। দোরগোড়ায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ফুলের রাজধানী খ্যাত গদখালি। বিস্তারিত জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, গদখালিতে পহেলা বৈশাখের প্রস্তুতি কতটা দেখছেন এবং কি বলছেন যারা ফুল নিয়ে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের গদখালি। এই গদখালিতে আপনাকে যদি একটু দেখাই যে ফুলের রাজধানী বলা হয়, দেশের যে ফুল উৎপাদন হয় তার কিন্তু প্রায় 70% ফুল এই গদখালি থেকে হয়। তো সামনে যে বাংলা নববর্ষ আসছে, এই নববর্ষে এই এলাকার ফুল চাষিরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমি একটি গোলাপ ক্ষেতে রয়েছি, এই গোলাপ ক্ষেতে কিন্তু ফুল ফুটে একাকার রয়েছে, তারপরেও কিন্তু ফুল চাষিরা এই ফুলগুলো তুলছে না, কারণ সামনে যে পয়লা বৈশাখ রয়েছে, এই পয়লা বৈশাখেই তারা এই ফুলগুলো তারা বিক্রি করবে। তো আমি এখন একটু কথা বলতে চাই এই এলাকার একজন চাষির সাথে। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা এখন কি কাজ করছেন? আমরা এখন সামনের নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে ফুলের পরিচর্যা করা হচ্ছে, সেই উপলক্ষে ফুলের ট্রিটমেন্ট করা হচ্ছে, স্প্রে দিয়ে, মরা ডাল টল দিয়ে, ফুল কাটা দিয়ে বিভিন্ন রকম আইটেম করা হচ্ছে। এখন কি কি ফুল এইখানে রয়েছে? এখানে গোলাপ রয়েছে, জারবারা রয়েছে, গ্যালোরিয়া রয়েছে, রজনীগন্ধা রয়েছে, অনেকগুলো ফুল আছে এগুলো। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এখানে বিভিন্ন জাতের ফুল রয়েছে। তো আমি আরেকজন ফুল চাষির সাথে কথা বলতে চাই যে এই যে সামনে পয়লা বৈশাখ আসছে, এই পয়লা বৈশাখে আপনাদের বেশি কি ফুলের চাহিদা থাকে? আসলে আমাদের পয়লা বৈশাখ ইতিপূর্বে যে ভালোবাসা দিবস টিবস সব চলে গেছে। এখন আমাদের সামনে নতুন একটা যেটা আছে সেটা হচ্ছে পয়লা নববর্ষ, পয়লা বৈশাখ। এখানে সবচেয়ে বেশি ভালো চলে জারবেরা এবং গোলাপ আর জিপসোফোলা নামের একটা ফুল। আসলে ওই ফুলটা চলার কারণই হচ্ছে যে মাথার ব্যান্ড পরে না মেয়ের, এখন এই ব্যান্ডটা খুব মানে প্রচলিত হয়ে আছে, তার জন্য ওই গোলাপ দিয়ে, যেমন গোলাপের পাপড়ি দিয়ে ব্যান্ডটা তৈরি করলে খুব ভালো লাগে এবং জারবেরা দিয়ে তৈরি করা যায়। আর ডেকোরেশন হিসেবে জিপসো ফুলটা খুব ভালো, ওটার নাম আছে জিপসোফোলা গোল্ডেন স্টিক বলে, জিপসোফোলাই বলে আর কি। তো ওইটা ডেকোরেশনের জন্য খুবই ভালো লাগে। তো আমরা ভাবছি যে গত দিনে যা গেছে মোটামুটি ভালো। তো এখন বর্তমান আমাদের ক্ষেতে যে ফুলগুলো আছে সেগুলো আমরা এখন থেকে স্টকে রাখা সম্ভব হবে না, তা কম কম করে কাটতেছি এবং বাজারে বিক্রি করতেছি। আবার একটা পরীক্ষা শুরু হলো, যার জন্য একটু দাম কম, সেজন্য একটু ফুটে গেছে, আমরা একটু কম কম কাটতেছি। তো আশা করি সামনে নববর্ষ উপলক্ষে আমাদের ফুলের বাজারটা খুব ভালোই যাবে, কারণ বাঙালিদের একটাই উৎসব, সেটা হচ্ছে এই পহেলা বৈশাখ। এই দিনে আমরা ভাবি যে এই বছরের সবচাইতে মোটামুটি একটা ভালো দামে বেচতে পারবো, সেই আশায় আমরা। আপনি বলছেন যে এইটা শেষ মৌসুম ফুলের, তো এর আগে আপনারা কি ধরনের ব্যবসা করছেন? মানে ফুল পুরো সিজনটা তো ফুল বিক্রি করছেন, তো এই মৌসুমটাও তো ভালো ছিল, বিশেষ করে ফুলের চাষের ক্ষেত্রে আবহাওয়া ভালো ছিল। তো আপনারা এই বছর কেমন ফুল বিক্রি করেছেন? আসলে আমরা এবছর মোটামুটি সব ফুলগুলোই ভালো দামে বিক্রি করেছি, শুধুমাত্র জারবেরা ফুলটার উৎপাদনটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য ওই ফুলটার দাম একটু কম। তাছাড়া গোলাপ, রজনীগন্ধা, গেঁদা এবং নন্দিনী, চন্দ্রমল্লিকা, স্টার, সব ফুলের দামই আমরা বেশি পাইছি। সব ফুলই অসুবিধা নেই, কিন্তু জারবেরাটা ব্যাপক উৎপাদন হয়েছে, সেক্ষেত্রে দাম একটু কম।
তো যদিও ওইটার দাম কম, তো সুদূর প্রশাসী একটা আশার বাণী আমরা গত পরশুদিন শুনছি, সেটা হচ্ছে আমাদের এই ফুলটা, জারবেরা ফুলটা আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো, কারণ আমাদের এই ফুলটা এক্সপোর্ট কোয়ালিটির হচ্ছে। এবং আমাদের সাথে ইতিমধ্যে সিঙ্গাপুর এবং গ্রিসের কিছু বায়ার আমাদের সাথে যোগাযোগ করছে। এটা হলো আমাদের এখন আশার বাণী, অসুবিধে নেই। তারপরেও এখন আপাতত আমরা গোলাপ, তারপরে রজনীগন্ধা, জারবেরাটা বাদে সব ফুলই মোটামুটি আমরা বেচা কেনার দিক দিয়ে ভালো অবস্থানে আছি, খুব একটা অসুবিধা নেই। এবং অসুখ বিসুখেও গাছের ব্যাপক ক্ষতি করিনি। তো গতকালকে একটা ঝড় হয়েছিল, যদিও ঢাকাতে শুনছি ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের এখান থেকে, আমরা যেখানে অবস্থান করছি এখান থেকে 1.5 কিলোমিটার দূরেও বেশ ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের ফুলের এই জোনে কোনো ক্ষতি আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমি টোটাল এলাকা সার্ভে করছি, কিন্তু কোনো ক্ষতির আশঙ্কা এখনো দেখা যায়। আমরা তো জানি যে দেশের 70% ফুল এখান থেকেই উৎপাদন হয়, তো ফুলের আরও জাত সম্প্রসারণ করার ক্ষেত্রে আরও কি করা প্রয়োজন আপনি মনে করেন? আসলে মনে করেন যে এখন তো এই যে গোলাপটা রয়েছে, তো এইটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি করতে হলে এর যে স্টিকটা লম্বার দরকার সেটা লম্বাটা হয় না। কিন্তু এই গোলাপের একটা জাত আছে, সেটারে বলে ডাস গোলাপ, যেটা লং স্টিক রোজ। আমি 2 বিঘা জমিতে চাষ করতেছি। এই বছর বাংলাদেশ গভর্নমেন্টের সেচ প্রকল্প অর্থাৎ বিএডিসির অর্থায়নে আমার ওখানে একটা ডিসপ্লে করা হয়েছে। সেটার ভিতরে আমি এই লং স্টিক রোজের পাইলট প্রকল্প বলা যায়, মানে গবেষণা শুরু করেছি এবং আমরা সাকসেস, এবং ওই ফুলটাই থেকে শুরু করে মোটামুটি করেন যে এক্সপোর্ট কোয়ালিটি তৈরি হয়ে গেছে, এখনই রেডি। তো আমরা ওখান থেকেই মনে করেন যে বাইরে পাঠানো শুরু করব আর কি। যদি আমরা আর একটু সরকারিভাবে একটু পৃষ্ঠপোষকতা পাই, তো মানে আমাদের টাকা চাইনে, আমাদের ফুল উৎপাদনের ক্ষেত্রে টাকা চাইনি, আমরা শুধু বিদেশে পাঠাবো। এই ক্ষেত্রে আমাদের যে মিডিয়াটা যারা যোগাযোগ করে দেবে, এই ধরনের মানুষ পাইলেই আমরা ফুল এখন বাইরে এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট কোয়ালিটি সম্পর্কে আমরা জানি এবং সেখানে এক্সপোর্ট কোয়ালিটি সম্পর্কে আমরা পৌঁছে গেছি। আমাদের ক্ষেতেও এখন অ্যাভেলেবেল এক্সপোর্ট কোয়ালিটির ফুল আছে। সেটা যদি আমার ক্ষেতে যান তাহলে আমি আপনাকে দেখাইতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি আমি একটু দেখাই যে এই গোলাপ ক্ষেতটা রয়েছে আমার চারিপাশে, কিন্তু একটু গোলাপ ক্ষেতের যে ছবি, কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু ফুটে রয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই, দেশের যে সর্ববৃহৎ ফুলের বাজার রয়েছে সেটাও কিন্তু এই গদখালি থেকে সারা দেশে ফুল সরবরাহ করা হয়। তো সামনে যে পয়লা বৈশাখ রয়েছে, বাংলা নববর্ষ রয়েছে, সেই নববর্ষে কিন্তু এখান থেকে বিভিন্ন জেলায় ফুল যাবে। আপনাকে যদি আমি একটু দূর সাইডেই দেখাই যে ক্যামেরার চোখ দিয়ে, যে সারা পাশে কিন্তু আমার ফুল আর ফুল। তো শুধু আমি গোলাপ ক্ষেত নয়, এখানে জারবেরা, গ্ল্যাডিওলাস সহ, গাঁধা সহ নানা প্রকারের ফুল রয়েছে এখানে। তো এই ফুল সারা দেশে সরবরাহ হবে আর 2-1 দিনের পরেই। তো এখন চলছে কিন্তু পরিচর্যা, এর পাশাপাশি সব এলাকায় কিন্তু ফুলের পরিচর্যায় ব্যস্ত রয়েছেন কৃষকরা। তো সব মিলিয়ে আপনাকে যদি বলি যে খুবই সরবরাহ ছিল। এই ছিল আমার কাছে যশোর থেকে ফুলের রাজধানী থেকে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী রিপন হোসেন সংযুক্ত হয়েছিলেন গদখালি থেকে, জানাচ্ছিলেন সেখানকার ফুল চাষিদের কথা এবং সেই ফুলগুলোর প্রস্তুতির কথা। বাংলাদেশ লাইভে সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বাংলাদেশ লাইভ। দখল দূষণে হুমকির মুখে পড়েছে সাভারের কর্ণপাড়া খাল। দখলদারদের তালিকা তৈরি হলেও তাদের উচ্ছেদে এখনও কোনো ব্যবস্থা নিচ্ছে না উপজেলা প্রশাসন। বিস্তারিত জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কর্ণপাড়া খালটি একসময় সাভারের বেশ ঐতিহ্যবাহী খাল ছিল। সরেজমিনে এটির এখনকার চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ রাশেদ। আমি এই মুহূর্তে রয়েছি কর্ণপাড়া, সাভারের কর্ণপাড়া খালে। আপনারা জানেন যে এই অঞ্চলে যে খালটি ছিল এবং সাভারের যে খালগুলি রয়েছে, খাল নদী, এবং খাল নদী দিয়েই আসলে বাংলাদেশের
যে জীববৈচিত্র্য সেইগুলো একটা ইতিহাস। আর এখন যে ইতিহাস আপনারা দেখছেন যে এখন আসলে টোটাল বলতে হয় এখন যে এই মুহূর্তে যেই অবস্থা যে সাভারের যে শিল্পনগরী হয়ে যাওয়ার কারণে এখন খাল এবং নদীগুলো মরতে বসেছে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে আপনারা দেখছেন যে খালগুলির অবস্থা দেখছেন যে খালগুলি এখন মরে দেখেন যে ছোট হয়ে গেছে এবং দখল হয়ে গেছে, একের পর এক দখল হয়ে গেছে। দখলের ফলে আসলে আপনারা এখন হুমকির মুখে পড়েছে, পুরা সাভারটি এখন হুমকির মুখে পড়েছে। এই যে আপনারা একটু কথা বলবো যে আপনাদের সঙ্গে যারা আপনারা এই অঞ্চলে বসবাস করেন, আপনারা তো রয়েছেন এখানে, তো আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে এইখানের অবস্থা কি দেখছেন এই মুহূর্তে। এই মুহূর্তে এখানে আমি দীর্ঘদিন যাবত আছি। এই খালটা বেশ সচল খাল ছিল, এই দুই পাড়ের মানুষদের বসবাসের জন্য এই খালটা খুব একটা গুরুত্বপূর্ণ খাল ছিল। এখন ওপারে ওলাইল, এপারে ব্যাংক টাউন, মাঝখানে খালটা বন্ধ হয়ে যাওয়াতে আর এখানকার বজ্র এবং শিল্প বজ্র যেগুলো আছে এগুলো দুর্গন্ধে, এখান থেকে হাঁটাচলা করা যায় না। আর আমাদের বাংলাদেশ উন্নয়নের একমাত্র যে গার্মেন্টস কর্মী যেনারা এখান দিয়ে এই রাস্তা দিয়ে সারাক্ষণ চলাচল করেন, সকালে এবং বিকালে ঝাঁকে এখান থেকে যাতায়াত করেন, এই দুর্গন্ধের জন্য ওনারা এখানে হাঁটাচলা করতে পারেন না। আমরা যারা সাধারণ মানুষ এখান থেকে পায়ে হাঁটার মাঝে মাঝে চেষ্টা করি, দুর্গন্ধের জন্য এখানে হাঁটাচলা করা যায় না। এর আগে যে সমস্ত এখানে নগর পিতারা ছিলেন জানেন ওনারা কী করেছেন। বর্তমানে আমাদের এখানে একজন ইয়ং এবং এনার্জেটিক একজন নগর পিতা হয়েছেন গত কিছুদিন আগে ইলেকশনে, মিস্টার রাজীব আহমদ। আশা করতেছি আমরা ওনার কাছ থেকে এর একটা ভালো সুফল পাবো এবং উনি এই এলাকাকে একটা বসবাসযোগ্য সুন্দর একটা মানে স্থান হিসেবে উনি করে দিবেন বলে আমি আশা করতেছি আর কি। সেই ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে আপনি জানতে পারলাম যে আপনার সাথে একটু কথা বলি যে এই অঞ্চলে দেখছেন যে কি অবস্থা দেখছেন এখন এখানকার অবস্থা যা দেখতেছি, বর্তমানে অনেক খালি সরকার উদ্ধার করতেছে, অবৈধ যারা দখলদার ছিল তাদের উচ্ছেদ করতেছে। কিন্তু আমাদের এলাকাটা একটু ভিন্ন পরিস্থিতি। এখানে দেখেন এখন সাভার পৌরসভার যে ময়লাগুলা, সেই ময়লাই দখল করতেছে এই খালটা, এবং এই ময়লাগুলা ফেলে খালও দখল হচ্ছে, পরিবেশও নষ্ট হচ্ছে। এখানকার দুর্গন্ধে কেউ এখানে হাঁটা চলাফেরা করতে পারতেছে না। তবে আমি আশাবাদী, এখন নতুন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আসছে, রাজীব সাহেব, উনি এটার একটা সুস্থ বা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাদের সুন্দর পরিবেশ ফিরিয়ে দিবেন, এটাই আমার আশাবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি এখানকার যারা লোকজন তারা বলছে তাদের যে দাবি, তারা বলেছে যে এখানে যাতে উচ্ছেদ করার জন্য যে 65 জনকে তালিকা করা হয়েছে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ভূমিদস্যুদের কাজ, ঢাকার যে অভিযানগুলি চলছে, তুরাগ নদীর যে অভিযান শেষ হলে জেলা প্রশাসকের মাধ্যমে তারা যে কমিটি করেছে, তারা সেই কমিটি করে এরপরে তারা এই ঢাকার যেই সাভারের যে অঞ্চলগুলি রয়েছে, যে তুরাগ নদী, বংশী নদী এবং যেসব খাল দখল করে রেখেছে সেই সব খাল উচ্ছেদ করার জন্য তারা কাজ করবে। আমরা একজনের সাথে এখানে কথা বলবো, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি তো এখানে রয়েছেন, এই যে দখলের মানে মরতে বসেছে নদীগুলি, আপনার কাছে কি মনে হচ্ছে এই দখল উচ্ছেদের জন্য আপনাদের দাবিটা কি এলাকা সরকারের কাছে? আমরা চাই যাতে এই আমাদের খাল, তারপর আশেপাশের নদীগুলো খুব ফ্রেশ, আগের মতো একদম সুস্পষ্টভাবে সুন্দর হয়, এটাই সরকারের কাছে আমাদের দাবি, যাতে এটা আমাদের তাড়াতাড়ি করে দেয় ভালো হবে। আশেপাশে গার্মেন্টসের ময়লা সব এই জায়গায় ফেলায়, মাছা সব অনেক ময়লা জ্বালা হইতেছে জায়গায়, এগুলো যাতে না হয়। ভবিষ্যতে আমরা পুরো ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই, এটাই সরকারের কাছে আমার দাবি। ধন্যবাদ। আসলে ধন্যবাদ আপনাকে। এইটা উনিরা আসলে যেটা দাবি, এই এলাকার যারা লোকজন রয়েছে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে তাদের যে দাবি রয়েছে সেটা হচ্ছিল যে সরকারের কাছে তাদের একটাই দাবি, ভূমিদস্যুদেরকে উচ্ছেদ করে এইটা উন্মুক্ত করে দেওয়া হোক এবং সাভার পৌরসভার যে কর্ণপাড়ার যে খালটি রয়েছে সেটা ঐতিহ্যবাহী যে একটি খাল, সেই খাল মুক্ত হোক এবং আশেপাশের যে দখলদাররা রয়েছে সেসব দখল মুক্ত হোক, এটাই আসলে প্রত্যাশা। এই ছিল সর্বশেষ আমার কাছে রাশেদ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী নাজমুল হুদা সংযুক্ত হয়েছিলেন সাভারের কর্ণপাড়া খালের এলাকা থেকে, জানাচ্ছিলেন সেটি দখলদারদের মুক্ত করার জন্য বিভিন্ন উদ্যোগের কথা। এই ছিল বাংলাদেশ লাইভের এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।